হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। তো আমরা আজকে দেখবো নটরডেম কলেজ 2011-12 এর যে কোশ্চেন আসছিল এমসিকিউ কোশ্চেন, সেই এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব ওয়ান বাই ওয়ান। আর কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সামনে আসতে পারে সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। তো দেখো, যে গতদিন যে আমরা কোশ্চেনটা সলভ করছিলাম সেখানে কিন্তু বায়োলজি ছিল না। হ্যাঁ, তো তার মানে যে বায়োলজি আসবে না তা না, বায়োলজি কিন্তু পরীক্ষায় আসবে। তো তোমরা তোমাদের বই থেকে হ্যাঁ, যে বেসিক যে কোশ্চেনগুলো যেগুলো আছে একটু সহজ টাইপের কোশ্চেন, কিংবা এসসিতে এমসিকিউতে আসছিল এই টাইপের কোশ্চেন, এগুলো একটু দেখে যাইতে পারো। কিন্তু তোমার বেশি ফোকাসটা করতে হবে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপরে। এখানে তোমার টার্গেট থাকবে আমার একটাও ভুল না হয়। আর জেনারেল নলেজ বাংলা, ইংলিশ এগুলো নিয়ে তো আমরা কথা বলছি। হ্যাঁ, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনও দেখবা যে বাংলা আছে, ইংলিশ আছে, আমরা একটু সলভ করবো আর কি। হ্যাঁ, কিংবা র্যান্ডম জাস্ট কোশ্চেনটা বলে যাবো, তোমরা দেখবা যে পারতেছো কোশ্চেনগুলো আর কি। হ্যাঁ, ওকে। আর তোমাদের জন্য বেসিক্যালি এই যে কোর্সটা, এই কোর্সটা ফ্রি করানোর পিছনে একটা রিজন হচ্ছে যে আমাদের সামনে এসএসসি ফার্স্ট ইয়ার যারা, মানে তোমরা যারা কলেজে উঠবা, তোমাদের জন্য 4 মাসের একটা কোর্স করা হচ্ছে ফিজিক্স আর ম্যাথের উপরে। তো তোমরা যারা এখনো রেজিস্ট্রেশন করো নাই, সামান্য কিছু সিট ফাঁকা আছে, তো সেখানে রেজিস্ট্রেশন করে নিজের নামটা ফিল আপ করতে পারো। হ্যাঁ, আর চাইলে আমাদের যে ফোন নাম্বার থাকবে ভিডিও ডেসক্রিপশনে কিংবা ভিডিওর নিচে, তো সেখানে তুমি ডিরেক্ট কন্ট্যাক্ট করে তুমি তোমার জায়গাটা স্থির করতে পারো আর কি। ওকে, তো দেখো এখন আমরা যে ফার্স্ট কোশ্চেনটা সলভ করব, দেখো প্রত্যেকটা কোশ্চেনেই কিন্তু একটা প্যাটার্ন ফলো করে যাচ্ছে। যে আমরা এখন পর্যন্ত যতগুলো কোশ্চেন সলভ করছি, প্রত্যেকটা কোশ্চেনেই তারা কোনো না কোনো একটা মাত্রা চাইছে, যে এই রাশির মাত্রা কত, এই রাশির মাত্রা কত আর কি। তো আজকেও ফার্স্ট কোশ্চেন ছিল হচ্ছে যে ত্বরণের মাত্রা কি আর কি। ঠিক আছে, ত্বরণের মাত্রা, কিসের মাত্রা বলো? ত্বরণের মাত্রা। হ্যাঁ, ত্বরণের মাত্রা। ত্বরণের মাত্রা কত বলো? আমরা সবাই জানি LT-2। কত? LT-2, এটা থার্ড ব্র্যাকেট আছে। ওকে, তারপর হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা কি বলো? সেকেন্ড কোশ্চেন মানে শক্তি বা কাজের মাত্রা। শক্তি বা কাজ, শক্তি বা কাজ একই কথা আর কি। তো কাজের মাত্রা, কাজ আমরা কিভাবে লিখি বলো? W দিয়ে, তাই না? তো W ইকুয়াল টু কি বলো? কাজ W ইকুয়াল টু হচ্ছে Fx, মানে বল ইনটু সরণ। তাহলে বল মানে আমরা কি জানি বলো? বল মানে আমরা জানি ma ইনটু x। m মানে কি? ভর, ভরের মাত্রা কি? m। a মানে কি? এর মাত্রা কি? LT⁻²। x এর মাত্রা কি? l। ঠিক আছে, তাহলে আমাদের যে তোমার যে মাত্রাটা যেটা আসতেছে সেটা কি আসতেছে দেখো, ml²T⁻²। ঠিক আছে, তো এই কাজটা কিন্তু তুমি তোমার মাথায় করতে পারতা যে F ইকুয়াল টু ma ইন্টু x। m এর মাত্রা হচ্ছে m, ভরের মাত্রা হচ্ছে m, তারপর হচ্ছে এর মাত্রা LT-2 আর একটা l সাথে আছে, তাহলে ml²T⁻²। তো এটার জন্য কিন্তু তোমার লেখার কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে লিখতেছি। হ্যাঁ, তুমি যদি একটু প্র্যাকটিস করো তুমি অবশ্যই এই জিনিসটা পারবা। মুখস্থ করার কোনো দরকার নেই যে আমি একটা চার্ট ধরে মুখস্থ করতেছি, কাজের মাত্রা এটা, শক্তির মাত্রা এটা, ঘনত্বের মাত্রা এটা, কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তুমি জাস্ট এই ফর্মুলাগুলা মাথায় রাখো। মাথায় রেখে তুমি তোমার যে বেসিক যে জিনিসগুলো আছে, যে রাশিগুলো আছে, যেমন যে 7টা রাশি আছে, তো সেই 7টা রাশি তোমার মনে করো যে তাদের মাত্রাগুলো তুমি মনে রাখো, মনে হয় বাকিগুলো তুমি বের করো। ওকে, তো দেখো এখন পানির নেক্সট কোশ্চেন, থার্ড কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেন যেটা ছিল যে পানির ত্রৈধবিন্দু তাপমাত্রার 1/273 অংশকে কি বলে? পানির ত্রৈধবিন্দুর বিন্দুর তাপমাত্রার 1/273.16, হ্যাঁ, এত অংশকে কি বলে? এটা বেসিক্যালি তোমার 1 কেলভিনের সংজ্ঞা, মানে পানির ত্রৈধবিন্দু তাপমাত্রার 1/273.6 অংশকে হচ্ছে তোমার 1 কেলভিন বলে। এটা আমরা জানি কেলভিনের সংজ্ঞা। তাহলে এটা মানে হচ্ছে কি বলো? এটা মানে হচ্ছে তোমার 1 কেলভিন, মানে এটা হচ্ছে তাপমাত্রা মাপার একটা একক হচ্ছে কেলভিন আছে, ডিগ্রি আছে, সেলসিয়াস আছে, ডিগ্রি সেলসিয়াস আছে, তারপর হচ্ছে তোমার র্যাঙ্কিন স্কেলে মাপা যায়, আরো এমন অনেকগুলো স্কেল আছে। ওকে, তো
তাহলে এই স্কেলগুলোর সাথে সম্পর্কও কিন্তু ইম্পর্টেন্ট, যে তোমার c/5 = f/9। হ্যাঁ, এটা হচ্ছে পরিবর্তনের ক্ষেত্রে। আর যদি কনভার্ট করতে বলে তাহলে c/5 হচ্ছে f-32/9। তো এই সম্পর্কগুলো একটু মাথায় রেখে তারপর পরীক্ষা দিতে বসবো। ওকে, তারপর হচ্ছে বলছে যে স্পন্দন গতির দিক কয়টি? 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনটা কি বলো? স্পন্দন গতির দিক কয়টি? মানে এই কোশ্চেনটা দুই ভাবে করতে পারে। স্পন্দন গতি কত প্রকার, স্পন্দন গতির দিক কয়টি? দিক বেসিক্যালি দুইটি। একটা সরল দোলকের কথা চিন্তা করো, সে একবার ডান থেকে বামে যাচ্ছে, আবার বাম থেকে ডানে আসতেছে। হ্যাঁ, কিংবা যদি তার কম্পনের দিক বিবেচনা করে স্পন্দন গতিকে কত ভাবে ভাগ করা হয় সেটা যদি তোমার কাছে কোশ্চেন করে, তাহলে সেই ক্ষেত্রে অ্যানসারটা দুইই হবে। দেখো, এক ক্ষেত্রে তোমার মাধ্যমের কণাগুলো কিভাবে কাঁপে, একটা হচ্ছে তোমার হরাইজন্টালি কাঁপে, মানে হরাইজন্টালি বলতে অনুভূমিক ভাবে, আর একটা হচ্ছে ভার্টিক্যাল মানে লম্বালম্বি ভাবে কাঁপে। ওই যে তোমরা তরঙ্গ পড়ছো না, যে কয় প্রকারের তরঙ্গ আছে বলো? দুই প্রকারের, একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, একটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ, মানে অনুপ্রস্থ তরঙ্গ আর হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে? তো ওই অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য কিন্তু তার কম্পনের দিকের উপর নির্ধারণ করে তাদেরকে ক্লাসিফাই করা হয় আর কি। হ্যাঁ, তাহলে স্পন্দন গতির যে দিক, স্পন্দন গতি কয়টা দিকে কম্পন হয় বলো? দুইটা দিকে, দুইটা দিকে। ঠিক আছে? ওকে, তো তারপর যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে তোমার একটা ফিজিক্সের ম্যাথমেটিক্যাল কোশ্চেন, যে 5 নাম্বার। আচ্ছা, এটা মুছে দিই, দাঁড়াও তারপর লিখি। ফিজিক্সের একটা কোশ্চেন তোমার গতিবেগ চ্যাপ্টারের। হ্যাঁ, কোশ্চেনটা সহজ একেবারে, ডালভাত মার্কা কোশ্চেন। আমরা একটু কোশ্চেনটা লিখি, তাহলে তোমাদের আর এটা করে দেওয়া লাগবে না। হ্যাঁ, কোশ্চেনটা কি ছিল দেখো, যে একটি বস্তুর বেগ, একটি বস্তুর বেগ 7 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড থেকে 31 মিটার পার সেকেন্ড হলে বস্তুর ত্বরণ কত? এটা কি করার দরকার আছে বলো? বস্তুর ত্বরণ কত? আমরা সবাই জানি ত্বরণ মানে কি জানি বলো? v - u বাই কত? t। সবই দেওয়া আছে। শেষ বেগ হচ্ছে 31, আদি বেগ হচ্ছে 3। তো এটা তুমি মাথায় করতে পারো, 31 - 3 মানে হচ্ছে কত? 28। তাহলে ডিভাইডেড বাই t মানে টাইম দিয়ে ভাগ করতে হবে, সময় দিয়ে ভাগ করতে হবে। সময় কত? 7 সেকেন্ড। তার মানে 28/7 মানে হচ্ছে কত হবে অ্যানসার বলো? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। কত অ্যানসার? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? ওকে, তো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ কত? 6 নাম্বার কোশ্চেন তোমার। খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ কত? এটা তো ধরো যে পাগলেও বুঝে, মানে আমি একটা বস্তুকে উপর দিকে ছুটতেছি, তো ছুটতে ছুটতে শেষ বেগ বলতে আসলে কোনটাকে বোঝাচ্ছে? উপরের দিকে শেষ বেগ। উপরের দিকে শেষ বেগ মানে উপরে সে কোথায়, যেখানে যে থামতেছে, তাহলে যখন থামতেছে তখন তার বেগটা কত? 0। তাহলে খাড়া উপর দিকে শেষ বেগ কত হবে বলো? যেহেতু দিক ডিফাইন করে দিছে, উপর দিকে শেষ বেগ, খাড়া উপর দিকে শেষ বেগ, খাড়া উপর দিকে শেষ বেগ কত? 0। হ্যাঁ, তাহলে অ্যান্সার কত হবে বলো? অ্যান্সার হবে হচ্ছে 0। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, নেক্সট কোশ্চেনটা কি ছিল, যে কত ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে যে আদর্শ মান হিসেবে ধরা হয়? কিংবা কোশ্চেনটা এভাবে আসতে পারে, জি এর আদর্শ মান কত ডিগ্রি অক্ষাংশে পাওয়া যায়? সেটা হচ্ছে কত ডিগ্রি বলো? 22.5 ডিগ্রি। 22.5 ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে কি বলা হয় বলো? জি এর মানকে হচ্ছে তোমার যে আদর্শ মান হিসেবে ধরা হয়। কেন? কারণ আমরা সবাই জানি, দেখো, যে তোমার বিষুবীয় অঞ্চল আর হচ্ছে মেরু অঞ্চলে তোমার জি এর মান সবচেয়ে বেশি, আর বিষুবীয় অঞ্চলে হচ্ছে জি এর মান সবচেয়ে কম। কেন কম? কারণ হচ্ছে ঘূর্ণনের জন্য আর কি। হ্যাঁ, তো এই যখন মেরু অঞ্চলে মানে তখন হচ্ছে তোমার যে জি এর যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে তোমার সর্বোচ্চ হয়। কেন সর্বোচ্চ হয়? কারণ মেরু অঞ্চলে কোনো ঘূর্ণন থাকে না, আর বিষুবীয় অঞ্চলে জি এর মান হচ্ছে সর্বনিম্ন হয়। তো সর্বনিম্ন হইলে কি হয়, যে সেখানে জি এর মান হচ্ছে সবচেয়ে কম। হ্যাঁ, তো তাহলে একটা জায়গায় হচ্ছে সর্বনিম্ন আর একটা জায়গায় হচ্ছে সর্বোচ্চ।
হ্যাঁ, তাহলে এই দুই জায়গার মাঝামাঝি একটা জায়গাকে তোমার জি এর আদর্শ মান হিসেবে ধরা হয় আর কি, ঠিক আছে, এভারেজ ভ্যালু হিসেবে। ওকে, তো দেখো এগুলো তোমরা ইন্টারে যখন উঠবো তখন আরো এই ব্যাপারগুলো সম্পর্কে তোমার কনসেপ্ট আরো ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, দেখো এরপর কোশ্চেনটা কি ছিল, কোশ্চেন 8। কোশ্চেন 8 হলো যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ বস্তুর ওজন কত? শূন্য। পৃথিবীর কেন্দ্রে কি বলো? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ, আর অভিকর্ষ ত্বরণের সাথে সম্পর্কিত হচ্ছে বেসিক্যালি ওজন, তাই না? তো তোমার অভিকর্ষ ত্বরণের মান যদি শূন্য হয় তো তাইলে তোমার তার ওজন তো থাকবে না, কারণ আমরা তার কোনো কিছুর ওজন মানে কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে mg জানি, তাই না? ওকে, তো দেখো এটা একটা সম্পর্ক আছে যে তোমার পৃথিবীর একটা নির্দিষ্ট গভীরতায় g প্রাইম ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস h/r ইনটু হচ্ছে g। এই জিনিসটা আমরা ইন্টারে উঠলে দেখি, তোমরা নাইটটা দেখো কিনা আমি শিওর জানি না, যে এটা হচ্ছে সম্পর্ক, মানে এইচ গভীরতায় পৃথিবীর যে পৃথিবীর ভিতরে যে জি এর যে ভ্যালু সেটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। তো যখন এইচ ইকুয়াল টু যখন আর হয়ে যায় তখন হচ্ছে আর বাই আর মানে কত হয়ে যায় 1, 1 মাইনাস 1 মানে কত 0, তাহলে জি প্রাইম ইকুয়াল টু কি আসতেছে বলো, 0 আসতেছে। তাহলে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত বলো, 0। ওকে, ঠিক আছে। তো দেখো এখন তাহলে আমরা কোশ্চেন 9 এ চলে যাই। তারপর বলছে হচ্ছে রো অফ এইচ জি মানে মার্কারির ঘনত্ব কত? মার্কারির দুইটা জিনিস চাইতে পারে, একটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। দেখো সবকিছুর আপেক্ষিক গুরুত্ব পড়ার পাশাপাশি তুমি হচ্ছে তার ঘনত্বটাও বোঝার চেষ্টা করবা, যে দেখো আপেক্ষিক গুরুত্বের সাথে, আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি আসলে, মানে পানির ঘনত্বের তুলনায় অন্য কোনো একটা বস্তুর ঘনত্ব কত গুণ বেশি কিংবা কত গুণ কম, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। হ্যাঁ, তাহলে কোনো কিছুর আপেক্ষিক গুরুত্বকে যদি আমরা পানির ঘনত্ব দিয়ে গুণ দেই তাহলে কিন্তু আমরা বেসিক্যালি কি পাবো বলো, ওই বস্তুর ঘনত্ব পাবো। ক্লিয়ার? ওকে, তো পারদের ঘনত্ব চাইছে, তো পারদের ঘনত্ব হচ্ছে, পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6, তাহলে 13.6 এর সাথে পানির ঘনত্ব যদি আমরা গুণ দেই তাহলে আমরা পারদের ঘনত্ব পেয়ে যাবো। যদি তোমাকে আপেক্ষিক গুরুত্ব চাইতো, পারদের আপেক্ষিক গুরুত্ব কত, তাহলে 13.6। ঠিক আছে? ওকে, তো ঘনত্ব একক কি বলো, কেজি পার মিটার কিউব। এই এককগুলো খেয়াল করতে হবে। দেখা গেল যে অনেক জায়গায় তোমার দুইটা ভ্যালু সেমই আছে, একটা ভ্যালুতে তোমার 13.6 10 টু দি পাওয়ার কিউব আছে, আবার আরেকটা ভ্যালুতে তোমার 13.6 10 টু দি পাওয়ার কিউব, কিন্তু দুইটাতে এককটা সেম নাই। কোথাও মনে করো দেওয়া আছে গ্রাম পার মিটার কিউব, আর কোথাও মনে করো দেওয়া আছে কেজি পার সেন্টিমিটার কিউব। তো কোনটা হবে এক্স্যাক্টলি সেটা তোমার খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে হবে আর কি। ঠিক আছে, টাইম তো কম, তো সে সময় সবার টেম্পার অনেক হাই থাকে, যে কি করব না কি করব, তো একটু কনসিয়াস থাকতে হবে, সহজগুলো জানি আমরা ভুল না করি আর কি। হ্যাঁ, ওকে, তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন, 10 নাম্বার কোশ্চেন, তোমার অণু শব্দের অর্থ কি? অণু শব্দের অর্থ, অণু শব্দের অর্থ কি বলো? অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। কি বলো অণু শব্দের অর্থ? শব্দ হচ্ছে ছোট কিংবা ক্ষুদ্র, যেটাই বলো আর কি। ঠিক আছে, ক্ষুদ্র। তো অপশনে ক্ষুদ্র ছিল, ক্ষুদ্র ছিল, অত্যন্ত ছিল, অত্যন্ত নগণ্য ছিল, এরকম আর কিছু ছিল, তো ক্ষুদ্র হবে হচ্ছে অ্যান্সার আর কি। হ্যাঁ, ওকে, তো আমরা একটু মুছে দিই, মুছে দিয়ে আমরা সামনের দিকে যাই, দেখি সামনে কি কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, নেক্সট কোশ্চেনটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সংখ্যাকে কি প্রতীক দিয়ে প্রকাশ করা হয়? অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার মানে এটা হচ্ছে তোমার 11 নাম্বার কোশ্চেন। অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো নাম্বার, নাম্বারকে আমরা কি প্রতীক দিয়ে প্রকাশ করি? কি প্রতীক দিয়ে প্রকাশ করি বলো? ক্যাপিটাল এন দিয়ে। কি দিয়ে বলো? ক্যাপিটাল এন দিয়ে। তো এরকম তোমার স্মল এন ছিল, ক্যাপিটাল এন ছিল, স্মল এম ছিল, ক্যাপিটাল এম ছিল, তো আমরা হচ্ছে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, তো ক্যাপিটাল এন এর ভ্যালু কত বলো? আমরা সাথে সাথে প্যারাগুলো একটু জেনে যাই। 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এই এটা কি তাহলে আমরা একবার একটু বুঝে নেই। সেটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে কোনো পদার্থের 1 মোলের ভিতরে তোমার যতগুলো অণু থাকে, হ্যাঁ, সেই অণুগুলোর যে ভর সেটা হচ্ছে তার আণবিক ভরের সমান। আবার ঠিক আরেকভাবে বলা যায় যে কোনো একটা পদার্থের সেই পদার্থের এতগুলো সংখ্যক পরমাণুর যে ভর, সেই ভরকে বলা হচ্ছে ওই পদার্থের পারমাণবিক ভর। ঠিক আছে, তাইলে আবার 1 মোলের ভিতরে এতগুলা অণু কিংবা পরমাণু থাকে, এগুলো সব কিছু হচ্ছে রিলেটেড। তো তোমাদের এই বেসিকগুলো তোমাদের পুরো ক্লিয়ার থাকতে হবে আর কি। ওকে, ঠিক আছে, দেখো
এখন তাহলে আমরা সামনে যাই, নেক্সট সামনে আছে কি দেখো, যে হাইড্রোজেনের সংকেত, এগুলা তো করার মতো না, যে হাইড্রোজেনের সংকেত কি বলো, H2। হাইড্রোজেনের সংকেত কি, যদি তোমার প্রতীক চাইতো তখন কিন্তু তুমি আর H2 লিখতা না, তখন তুমি কি লিখতা, H লিখতা। কেন? কারণ তুমি জানো যে সংকেত দিয়ে আসলে কি লেখা হয়, অণুর স্ট্রাকচার লেখা হয়, মানে অণুর একটা তোমার একটা সাইন, মানে অণুটাকে আমরা কি দিয়ে সহজে প্রকাশ করতে পারি আর কি, হ্যাঁ অণু। তো হাইড্রোজেনে এক অণুতে তোমার হচ্ছে দুইটা পরমাণু হাইড্রোজেন থাকে, তো এই জন্য আমরা H2 দিয়ে লিখি। যদি প্রতীক চাইতো তাহলে আমরা শুধু H লিখতাম। ওকে, তারপর হাইড্রোজেন ক্লোরাইড অণুতে মোট পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন ক্লোরাইড HCl, হাইড্রোজেন ক্লোরাইড বলতে কি বোঝায় বলো, HCl। এখানে কয়টা পরমাণু আছে, হাইড্রোজেনের একটা, ক্লোরিনের একটা, তাহলে টোটাল দুইটা। এরপরেও আমরা একটা সেম কোশ্চেন দেখতে পাচ্ছি, অক্সিজেনের প্রতীক, হ্যাঁ অক্সিজেনের প্রতীক, 14 নম্বর কোশ্চেন। অক্সিজেন, অক্সিজেনের প্রতীক কি বলো, প্রতীক কিন্তু O, অপশনে কিন্তু O2 আছে, তো প্রতীক আর সংকেত কিন্তু এলোমেলো করে ফেলো না, এগুলো তোমাদের মাথা খারাপ করে দেওয়ার জন্য এই টাইপের কোশ্চেনগুলো দেয়, যাতে তুমি এলোমেলো করে ফেলো, হ্যাঁ। তো তারপর হচ্ছে লোহা কিংবা আয়রনের প্রতীক। আচ্ছা এইখানে একটা কথা আমরা একটু বলে নেই, লোহা কিংবা আয়রনের প্রতীক হচ্ছে, আয়রনের প্রতীক হচ্ছে Fe, এটা আমরা সবাই জানি। আয়রনের প্রতীক হচ্ছে তোমার কি বলো, Fe। তো তোমরা বুঝতেই পারতেছো এই যে প্রতীক, সংকেত, রাসায়নিক বিক্রিয়া, এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে পরীক্ষায় আসে। কখন কোন জায়গা থেকে বেশি কোশ্চেন দিয়ে দেয় সেটা তো বলা যায় না, তারপরে যে জায়গা থেকে কোশ্চেনগুলো আসতেছে দেখতেছো যে তোমাদের টপিকগুলো কিন্তু সেম। আগের কোশ্চেনগুলো আর এই কোশ্চেনগুলো যদি মিলাও, যে আগের কোশ্চেন দেখা গেল কোনো টপিক থেকে দুইটা কোশ্চেন বেশি আসছে, কোনো টপিক থেকে দুইটা কোশ্চেন কম আসছে, এরকম হইতে পারে আর কি। ওকে, তারপর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের মোট পরমাণুর সংখ্যা। হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড এর সংকেতটা কি বলো, H2O2। H2O2 কে কি বলা হয় বলো, হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের মোট পরমাণুর সংখ্যা কয়টা, 4টা, হাইড্রোজেনের 2টা, অক্সিজেনের 2টা, টোটাল 4টা, ঠিক আছে। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি তোমার বাংলা কোশ্চেন। বাংলা কোশ্চেন সলভ করবো কিনা, আচ্ছা ঠিক আছে, আশা করি বাংলা কোশ্চেন সলভ করি। তো বাংলা কোশ্চেন সলভ করার আগে তোমাদের আরেকবার একটু নোটিফাই করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে কোর্সটা আছে, তো সেই কোর্সে তারা এখনো রেজিস্ট্রেশন করো নাই, তোমরা যারা ফার্স্ট ইয়ার তারা অবশ্যই রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করে আর বেশি সিট হয়তো ফাঁকা নাই, তো আমরা যাদের রেজিস্ট্রেশন করতে প্রবলেম হচ্ছে, অনেকে জানাচ্ছ যে রেজিস্ট্রেশন করতে প্রবলেম হচ্ছে, তো যদি প্রবলেম হয় তাহলে তোমরা যে ফোন নাম্বারটা দেওয়া থাকে সেখানে ডিরেক্ট ফোন করে তোমাদের ইনফরমেশন দিয়ে তোমাদের সিট কনফার্ম করতে পারো। ওকে ঠিক আছে, তো আমাদের নেক্সট সামনের কোশ্চেনে চলে যাই। সামনের কোশ্চেনটা কি ছিল দেখো, যে বাংলার কোশ্চেন বললাম। তো বাংলার কোশ্চেন হচ্ছে তোমার গবাক্ষ, হ্যাঁ আমরা সবাই জানি এটা তো সন্ধি বিচ্ছেদের কোশ্চেন। তোমার গবাক্ষের সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে কোশ্চেনে। গবাক্ষ সন্ধি বিচ্ছেদ কি বলো, গো প্লাস অক্ষ, গো প্লাস কি বলো, অক্ষ। তো এটা কোন সন্ধি, স্বরসন্ধি ছিল, ব্যঞ্জন সন্ধি ছিল, স্বরব্যঞ্জন সন্ধি ছিল, আর একটা ছিল হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। তো নিপাতনের সিদ্ধ সন্ধিটা কি আসলে, যে সন্ধি কোনো নিয়ম মেনে হয় না আর কি, হ্যাঁ। তো এখানে বেসিক্যালি দেখো ও আর হচ্ছে অ যুক্ত হয়েছে, ও আর কি যুক্ত হয়েছে বলো, ও আর অ। তো নিয়ম অনুযায়ী ও আর অ মিলে অ হওয়া উচিত, এরপরে একটা আকার আসা উচিত না। তো এখানে যেহেতু আকার আসছে এই জন্য একে একটা ভিন্ন ধর্মী একটা সন্ধি বলা হচ্ছে। তো ভিন্ন ধর্মী যেগুলো নিয়ম মানে না তাদের আমরা বলি হচ্ছে কি বলো, নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ, ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, তো দেখো এখন তাহলে আমরা সামনে কোশ্চেনে যাই। সামনে বাংলার একটা কোশ্চেন, যে জ্যান্ত, জ্যান্ত, জ্যান্তের প্রকৃতি প্রত্যয়, জ্যান্তের প্রকৃতি প্রত্যয় হচ্ছে বেসিক্যালি জি প্লাস অন্ত, জি প্লাস কি বলো, জি প্লাস অন্ত, ঠিক আছে। এগুলো একটু সহজ ভাষায় পড়বা একটু আর কি। তারপরে হচ্ছে একটা তোমার সেন্টেন্স কারেকশন ছিল, আচ্ছা এই পাশেই লিখি 19 দিয়ে। সেন্টেন্স কারেকশন কি ছিল দেখো, সেন্টেন্স কারেকশন একটা সেন্টেন্স ছিল বেসিক্যালি। তো আমি একটু আইডিয়া দেই, 4টা অপশন লিখতে টাইম বেশি লাগবে। তো সেটা হচ্ছে কি, যে ট্রাফিক, ট্রাফিক, ট্রাফিক কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, হ্যাঁ ট্রাফিক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের পরে আমরা বেসিক্যালি সিঙ্গুলার ভার্ব বসাই আর কি, হ্যাঁ সিঙ্গুলার ভার্ব বলতে ধরো যে দ্য ট্রাফিক ইজ হবে নাকি আর হবে, কিংবা ট্রাফিকের পরে এস হবে কিনা। তো যেগুলো আনকাউন্টেবল সেগুলোকে প্লুরাল করার কোনো দরকার নেই, কারণ সেটা তো আনপ্রেডিক্টেবল, আমি জানি না যে জিনিসটা সিঙ্গুলার কিংবা প্লুরাল।
হ্যাঁ, তো আমরা তাহলে সেই ক্ষেত্রে কি করব দেখো, ট্রাফিকের পরে যে যে ভার্বটা আসবে সেই ভার্বটা হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব আসবে, মানে আর হবে না, কি হবে বলো, ইজ হবে। হ্যাঁ, তো এই ব্যাপারটা বোঝাটা ইম্পর্টেন্ট। তো অনেকগুলো অপশন ছিল, কোন অপশনে মনে করো একটা সেন্টেন্সের শুরুতে ট্রাফিক আছে দুইটায়, আর দুইটা আছে ট্রাফিক্স, তো ট্রাফিক্স তো হবেই না, ট্রাফিক হবে। তারপর হচ্ছে যে ভার্বটা বসবে সেই ভার্বটা হচ্ছে তোমার সিঙ্গুলার ভার্ব বসবে আর কি, ঠিক আছে, কারণ ট্রাফিক নিজেই হচ্ছে আনকাউন্টেবল একটা নাউন। ওকে, তো দেখো যে কারেক্ট সেন্টেন্স যেটা হবে সেটা হচ্ছে দ্য ট্রাফিক ইজ unmanageable in ঢাকা। ঠিক আছে, মানে ঢাকাতে ট্রাফিকটা হচ্ছে ম্যানেজ করা অসম্ভব আর কি, এই টাইপের কোন একটা সেন্টেন্স। তো এইখানে তোমার ট্রাফিকের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা সিঙ্গুলার হবে। আরেকটা ব্যাপার, এইখানে ট্রাফিকের পরে আনকন্ট্রোলেবল আর আনম্যানেজেবল দুইটা কিন্তু অলমোস্ট কাছাকাছি। হ্যাঁ, তো জিনিসটা কি যে আনকন্ট্রোলেবল কিংবা হচ্ছে ইররেজিস্টেবল, এটা কিছুক্ষণ পরে তারা আবার আরেকটা ওয়ার্ড ওই টাইপের একটা দিছে, সেটা হচ্ছে ইররেজিস্টেবল। হ্যাঁ, এটা মানে হচ্ছে অবাধ্য, মানে কিংবা মানে লুক্রেটিভ, মানে তুমি একটা সামনে একটা কিছু জিনিস দেখতেছো, সেই জিনিসটা দেখতে খুব অ্যাট্রাকটিভ, মানে তুমি তোমার নিজের রেজিস্ট করতে পারতেছো না সেটার কাছে, মানে তোমার রুখতে পারতেছো না তার কাছে যাওয়া থেকে। ঠিক আছে, তো এই যে যে সম্পর্কে এই যে যে ওয়ার্ডগুলো, কিছু আছে পজিটিভ ওয়ার্ড, কিছু আছে নেগেটিভ ওয়ার্ড। তো একটা নেগেটিভ জিনিসের পরে তোমার একটা নেগেটিভ ওয়ার্ডই কিন্তু বসে, একটা পজিটিভ ওয়ার্ড কিন্তু বসে না। এই ব্যাপারগুলো তোমার কিন্তু একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো বাংলা ভাষাগুলো তুমি যখন বলো তখন কিন্তু তুমি একটা নেগেটিভ নাউনের পরে তুমি কখনো একটা নেগেটিভ যে অ্যাডজেক্টিভ সেটা কিন্তু যোগ করবে না আর কি। ওকে, যাই হোক, দেখো তো এইখানে কারেক্ট সেন্টেন্স হবে হচ্ছে এটা, বাকি আরো তিনটা ভুলভাল সেন্টেন্স ছিল। তো দেখো এরপরে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা কি ছিল আমরা একটু দেখি, দেখো। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেনটা ছিল হচ্ছে it was dash funny, হ্যাঁ, if you double and y, তো it was dash funny I dash stop dash। ঠিক আছে, তো এখানে তিনটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমরা তিনটা ব্ল্যাঙ্কস দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই তিনটা ব্ল্যাঙ্কসে কি বসবে আসলে? তো দেখো যে ইট ওয়াজ ভেরি ফানি, ইট ওয়াজ কি হবে বলো, ইট ওয়াজ ভেরি ফানি। হ্যাঁ, আই কুড নট স্টপ লাফিং, আই কুড নট স্টপ কি হবে দেখো, তো কুড নট কেন হবে, কারণ আগের যে তোমরা জানো যে দুইটা ক্লোজ সাবজেক্টে এখানে দেখা যাচ্ছে সেন্টেন্সে, ফার্স্ট ক্লোজটা হচ্ছে যদি যে যে টেন্সে থাকে, সেকেন্ড ক্লোজটা হচ্ছে তাকে ফলো করে। হ্যাঁ, তো ফার্স্ট যে সেন্টেন্সটা যে ক্লোজটা সেটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে, তাহলে এরপরটাও তোমার পাস্ট ওই ওই যে যে টেন্সটা সেই টেন্সকে ফলো করবে। তো সেই টেন্সকে ফলো করলে তাহলে আমাদের এখানে কি আসতেছে দেখো, যে আই কুড নট, ক্যান নট হইতো যদি এটা যদি প্রেজেন্ট টেন্স থাকতো। হ্যাঁ, তাহলে যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে এখানে কুড নট বসবে আর কি, কুড নট স্টপ লাফিং। হ্যাঁ, LAUGHING, মানে এটা খুব বেশি ফানি ছিল যে আমি না হেসে পারলাম না আর কি। ঠিক আছে, না হেসে পারলাম না। ওকে, তো এরপর হচ্ছে একটা স্পেলিং চেক ছিল, যে অনেকগুলা ভুল স্পেলিং ওয়ার্ড ছিল, তো সে তার ভিতর থেকে কারেক্ট কোনটা আর কি, ওই যে ইরেজিস্টেবলের কথা বলতেছিলাম 21, কি হবে বলো, ইররেসিস্টিবল। এটা মানে তো বললামই যে অবাধ্য, মানে কোনো কিছু রোখা যাচ্ছে না। হ্যাঁ, মানে তুমি মনে করো যে সামনে যে একটা সুন্দর একটা অ্যাট্রাকটিভ একটা কিছু দেখছো, যে তুমি তোমার নিজেকে এখানে আটকায় রাখতে পারতেছো না আর কি, ব্যাপারটা এমন আর কি, একটু ফিল করে বুঝতে হবে। ওকে, তো আশা করি তোমরা আজকের এতটুকুই ছিল, এই কোশ্চেন গুলাই ছিল, এর সাথে একটা তখন একটা ব্রড কোশ্চেন, মানে কোনো কিছু নিয়ে একটা রচনা লিখতে বলছিল। তো এবার তো তোমাদের সেই রচনা লেখার অপশন নাই, তো তোমাদের শর্ট কোশ্চেনে আসবে। তো এখানে দেখছো কিন্তু যে যে কোশ্চেনগুলো, ম্যাক্সিমাম কোশ্চেনগুলোই কিন্তু খাতায় কোনো কিছু লেখার প্রয়োজন নেই। তো তোমরা একটু কনসিয়াস থেকে মাথায় একটু ঠান্ডা রেখে আমাদের যে ভিডিওগুলো আছে আগে সেগুলো দেখবা যারা দেখো নাই। হ্যাঁ, আর যারা যারা নতুন আমাদের চ্যানেলে তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, সামনে আরো অনেক এই টাইপের ইন্টারেস্টিং হট টপিক নিয়ে আমরা ভিডিও দিব।
তো সে পর্যন্ত আর সবাই আমাদের সাথে থাকো, আর যারা এখনো ওই কোর্সটা রেজিস্ট্রেশন করো নাই, সামান্য কিছু সিট ফাঁকা আছে, চাইলে আমাদের কোর্সটার রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারো। তো রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তো তার হয়তো স্টুডেন্ট হয়ে গেলে আসলে এটা ক্লোজ করে দেওয়া হবে আর কি। ওকে, তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সাবধান থাকো, আল্লাহ হাফেজ।